আপনারা কি জানেন যে আমরা নিমেষের মধ্যেই পৃথিবীর থেকে চাঁদে পৌঁছতে পারি? আচ্ছা, এটা কি কখনো ভেবে দেখেছেন যে আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন প্রথমে আলো দেখা যায় এবং তারপরে আওয়াজ শোনা যায় কেন? এই উত্তরটা আমি আপনাদের এখনই বলে দিচ্ছি। এর পেছনে কারণটা হলো আলোর গতিবেগ। হ্যাঁ বন্ধুরা, আলোর গতিবেগ এতটাই দ্রুত যে আপনারা সেটা অনুমান করতে পারবেন না। কিন্তু বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী আমরা যদি আলোর গতিতে ট্রাভেল করি তাহলে আমরা আমাদের অতীত এমনকি ভবিষ্যতে পৌঁছে যেতে পারি। কিন্তু এটা কিভাবে সম্ভব? কল্পনা করুন, আপনি যদি আলোর গতিবেগে 2 ঘন্টা বাইক চালান তাহলে সেটা আপনার জন্য মাত্র 2 ঘন্টা হলেও ততক্ষণে এই পৃথিবীতে অনেকগুলো বছর কেটে যাবে। কারণ আলোর গতিবেগে বাইক চালালে আপনি কত দূরে পৌঁছে যাবেন সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনাদের হয়তো আমার কথায় বিশ্বাস হচ্ছে না, কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে আপনিও এই বিষয়ে ভাবতে বাধ্য হবেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাসার একজন বিজ্ঞানী একটা বিশেষ ধরনের বিমান ইঞ্জিন তৈরি করেছেন যেটা আলোর থেকেও বেশি গতিবেগে ছুটতে পারে, তাও আবার কোনো ফুয়েল ছাড়াই। পার্কার সোলার প্রোব হলো মানব নির্মিত সবথেকে দ্রুত গতিসম্পন্ন স্পেস প্রোব। এটা প্রতি ঘন্টায় 5,32,000 কিলোমিটার গতিবেগে সফর করে। অর্থাৎ এই স্পিডে এটা 1 ঘন্টায় প্রায় 13 বার সম্পূর্ণ পৃথিবীকে প্রদক্ষিণ করে ফেলবে। কিন্তু আলোর গতিবেগের সামনে এটা এখনও বাচ্চা। আমরা এটা বলতেই পারি যে আলোর গতিবেগের কাছে এর গতি 1%ও নয়। এবার তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলোর গতিবেগ কতটা বেশি হয়ে থাকে। এখন আমি যদি আপনাদের বলি যে গাড়ি চালানোর সময় আপনাদের গাড়িও আলোর গতিবেগ স্পর্শ করে ফেলতে পারে, তাহলে কি আপনারা আমার কথায় বিশ্বাস করবেন? হয়তো না। কিন্তু বন্ধুরা, এটা জেনে রাখুন যে পৃথিবীর সমস্ত জিনিস আলোর গতিবেগে ট্রাভেল করছে। মানে অণু, পরমাণু, ব্রহ্মাণ্ডের সমস্ত পার্টিকেলের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আর এটা আমি নয়, বরং আইনস্টাইনের রিলেটিভিটি থিওরিতেও প্রমাণিত। আচ্ছা দাঁড়ান, আপনাদের বিষয়টা সহজভাবে বোঝাচ্ছি। আপনারা এই ফর্মুলাটা তো নিশ্চয়ই পড়েছেন, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। এই ফর্মুলা অনুযায়ী যখন আমরা কোনো দূরত্ব কভার করি তখন সেই মুভমেন্টে কিছু সময়ও খরচ হয়, আর সেটাকেই আমরা স্পিড বা গতিবেগ বলে থাকি। মানে আপনার যদি 20 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে তাহলে আপনার গতিবেগ হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এই ফর্মুলা অনুযায়ী দেখলে আমাদের স্পিড যত বেশি হবে আমাদের সময় তত কম লাগবে, আর স্পিড যত কম হবে আমাদের সময় তত বেশি লাগবে। আরও সহজ ভাষায় বললে, স্পিড বেশি হলে সময় কমে যাবে আর সময় বেশি হলে স্পিড কমে যাবে। এবার আপনারা একবার ভাবুন, আমাদের যদি সময়ের ম্যাক্সিমাম স্পিড বের করতে হয় তাহলে আমাদের অ্যাটমের স্পিড সবথেকে কম করতে হবে। মানে আমরা যখন একদম মুভমেন্ট করি না ঠিক সেই সময় আমাদের সময় সবথেকে দ্রুত হয়। এটাকেই লাইট স্পিড বলা যেতে পারে। এবার তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন বললাম যে আপনাদের বাইকও লাইটের স্পিডে ট্রাভেল করতে পারে। আসলে যখন আপনার বাইক দাঁড়ায় তখন সেটা লাইটের স্পিডে ট্রাভেল করে। বিজ্ঞানীদের মতে যখন ফোটন সর্বোচ্চ স্পিডে ট্রাভেল করে সেই সময় তার জন্য সময় থেমে যায়। আর এই কল্পনাটাকে আপনারা একাধিক সিনেমার দৃশ্যে দেখে থাকবেন, যেখানে সব কিছু থেমে যায়। আসলে এটা তখনই হয় যখন কোনো জিনিস তার সর্বোচ্চ স্পিডে থাকে। আইনস্টাইনও বলেছিলেন যে কোনো ওজন বিশিষ্ট জিনিস কখনো লাইটের স্পিডকে অতিক্রম করতে পারবে না। এর জন্য সেই পার্টিকেলটাকে ভরহীন হতে হবে। আর এটা তো আপনারা সবাই জানেন যে এটা হওয়া প্রায় অসম্ভব। আলোর গতিবেগ কত জানেন? প্রতি ঘন্টায় 29,97,92,458 মাইল। এটা সত্যি অনেক বেশি। আর এই স্পিডটাকে শুধুমাত্র ভারীন পার্টিকেলের পক্ষে অর্জন করা সম্ভব। বন্ধুরা, এবার আমি আপনাদের যেটা জানাতে চলেছি সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা ফ্যাক্সের মেশিনের সম্পর্কে তো নিশ্চয়ই শুনেছেন। এই মেশিনে আমরা এক স্থানে কিছু টাইপ করি আর সেটাই অন্য স্থানে প্রিন্ট হয়ে বেরিয়ে যায়। কিন্তু কিভাবে? এটা কিভাবে সম্ভব সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? এটা যদি সম্ভব হয়ে থাকে তাহলে তো এটাও হতে পারে যে আমরা ব্রহ্মাণ্ডের কোনো এক জায়গায় আওয়াজ করলে সেটা ব্রহ্মাণ্ডের আরেক জায়গায় শোনা যাবে। কারণ যদি দুটো পার্টিকেল একে অপরের সঙ্গে যুক্ত থাকে তাহলে এই বিষয়টাতে কোনো কিছু আসে যায় না যে উভয়ের মধ্যে কতটা দূরত্ব আছে। সহজভাবে বললে আমরা জাদুর মতো এক স্থান থেকে উদা হয়ে নিমেষের মধ্যেই অন্য কোনো স্থানে পৌঁছে যেতে পারি। এমনিতে বিষয়টা শুনতে কোনো জাদু বলেই মনে হচ্ছে, তবে এটা কোনো জাদু নয়, বরং আলোর গতিবেগের থেকেও বেশি গতিবেগ। মানে আমরা যদি আলোর গতিবেগের থেকেও এগিয়ে যাই তাহলে এটা সম্ভব হতে পারে। বন্ধুরা, এখন আমি আপনাদের যেটা জানাবো সেটা শুনে আপনারা বিস্মিত হয়ে যাবেন। আসলে এখন আমি আপনাদের যে ফ্যাক্সের সিস্টেমের কথা বললাম সেই সিস্টেমটা ব্যবহার করে অনেক বিজ্ঞানীরা ফোটনকে এক স্থান থেকে প্রেস করে অন্য স্থানে রিসিভ করেছেন।
মানে এই সিস্টেমের সাহায্যে মানুষকেও এক জায়গা থেকে উধাও করে অন্য জায়গায় রিসিভ করা সম্ভব। সত্যি বিষয়টা অদ্ভুত, তাই না? অ্যাভেঞ্জারের মতো সিনেমা এই ধরনের কল্পনার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে একটা বড় গণ্ডগোল আছে। এই সিস্টেমটা ব্যবহার করার জন্য আমাদের মানুষের প্রত্যেক পার্টিকেল, প্রত্যেকটা অণুকে সিস্টেমে কপি করতে হবে, আর তার জন্য আমাদের প্রত্যেকটা পার্টিকেলের সম্পর্কে খোঁজ রাখতে হবে। তখনই আমরা কপি করতে পারবো। আর যদি এমনটা না হয়, তাহলে দ্বিতীয় জায়গায় মানুষের সম্পূর্ণ সিস্টেম রিসিভ করা সম্ভব হবে না। কিন্তু বন্ধুরা, একবার ভাবুন তো, আমরা যদি এই সিস্টেমটাকে সম্পূর্ণভাবে ডেভেলপ করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা যে কোনো জায়গা থেকে উধাও হয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবো। মানে আপনাকে আপনার বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য ট্রাভেল করে যেতে হবে না, আপনি সরাসরি বাড়ি থেকে অফিসে পৌঁছে যাবেন। দারুণ ব্যাপার, তাই না? ইউজিং এক্সপ্যানশন অব দ্য ইউনিভার্স, বিজ্ঞানীদের মতে আমাদের এই ব্রহ্মাণ্ডের জন্ম প্রায় 13.7 বিলিয়ন বছর আগে হয়েছিল। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে হাবেল টেলিস্কোপের ডেটা অনুযায়ী বিজ্ঞানীরা অনুসন্ধানের মাধ্যমে জেনেছেন যে আমাদের ব্রহ্মাণ্ড 94 বিলিয়ন আলোকবর্ষ প্রশস্ত। তবে একটা রোমাঞ্চকর বিষয় হলো, আইনস্টাইন যেটা বলেছিলেন যে কোনো অবজেক্ট লাইটের স্পিডের থেকে দ্রুত ছুটতে পারে না, তা সত্ত্বেও ব্রহ্মাণ্ড 7 গুণ বড় হলো কীভাবে? যেখানে ব্রহ্মাণ্ড 13.7 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে। ঘাবড়াবেন না, এক্সপ্যানশন অফ অবজেক্ট বিটুইন সেলেস্টিয়াল অবজেক্টের কারণে এটা সম্ভব হয়েছে। ধরুন ব্রহ্মাণ্ড একটা পাউরুটি, যার মধ্যে উপস্থিত সমস্ত ফ্রুট জেলি হলো গ্যালাক্সি, আর সেই গ্যালাক্সির মাঝের দূরত্ব হলো অ্যান্টি স্পেস। এবার আমরা যদি সেই পাউরুটিটাকে গরম করি, তাহলে কি হবে? তাহলে সেটা ফুলে উঠবে এবং মাঝের দূরত্বটা বড় হয়ে যাবে। ভালো করে বিষয়টা বুঝে দেখুন। পাউরুটিটাকে গরম করলে মাঝের দূরত্ব বাড়বে, কিন্তু গ্যালাক্সিগুলো নিজ নিজ জায়গায় থাকবে। মানে আমরা যদি স্পেস টাইম ফেব্রিককে এদিক ওদিক করতে জেনে যাই, তাহলে আমরা লাইটের স্পিডের থেকেও দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। যদি এমনটা হয়, তাহলে সেটা আমাদের পক্ষে একটা বড় আশার আলো হয়ে উঠবে। বিজ্ঞানীরা এর ভিত্তিতে নতুন ইঞ্জিন তৈরি করতে পারবে, যা লাইটের স্পিডের থেকেও দ্রুত চলবে। পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা এবং নাসা দুটো ভিন্ন ভিন্ন টেকনিকের উপরে কাজ করছে, যার মধ্যে প্রথমটা হলো দ্য ওরেভ ড্রাইভ। এই টেকনিক অনুসারে আমরা যদি রিয়েল টাইম ফেব্রিককে সামনে থেকে সংকুচিত করে দিই এবং পেছন থেকে প্রসারিত করে দিই, তাহলে আমরা ভার্চুয়ালি লাইটের থেকেও দ্রুত যেতে পারবো। তবে এটা একেবারেই সহজ কাজ নয়। এর জন্য আমাদের বৃহস্পতির মতো বড় অবজেক্টের প্রয়োজন। এবার দ্বিতীয় টেকনিকের কথা বলবো, যেটা হলো নাসা হেলিক্যাল ইঞ্জিন। সম্প্রতি নাসার একজন বিজ্ঞানী ডক্টর ডেভিড বার্নস একটা পেপার পাবলিশ করেন, যেখানে তিনি এমন একটা ইঞ্জিন তৈরি করার কথা জানিয়েছেন, যেটা লাইটের স্পিডে আনুমানিক 99.05 সেকেন্ড ছুটতে পারবে, তাও আবার কোনো রকেট ফুয়েলের সাহায্য ছাড়াই। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে মানুষ কি সত্যি আলোর গতিবেগে ছুটতে পারবে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।